মানে সময় যত গড়িয়েছে ততই দেখা যাচ্ছে ছাপ্পা ভোটের তীব্রতা বেড়েছে। বলছে কালকেও বেরোবেন না, খাবার শেষ হয়ে গেলে খবর পেলে আমরা সে দিয়ে যাব, কিন্তু বাড়ির বাইরে যাওয়া যাবে না। এরপরেও যারা ভোট দিতে গেছেন লাইন থেকে ছুড়ে ফেলে দিয়েছেন। প্রায় 52 থেকে 56 জন তারা বলেছেন এই নির্বাচন কমিশনের উপর আমাদের কোনো বিশ্বাস নাই, আস্থা নাই, এরা নিরপেক্ষ না। নমস্কার দর্শক বন্ধুরা, দেখছেন খবরের প্রতিবাদের সাক্ষাৎকার অনুষ্ঠানের আরো একটি নতুন পর্ব। আমার সঙ্গে আজকে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি রয়েছেন রাজ্যের 25 বছরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান পলিট ব্যুরো সদস্য শ্রী মানিক সরকার মহোদয়। স্যার নমস্কার আপনাকে। বর্তমানে আমরা প্রত্যেকেই জানি যে লোকসভা নির্বাচনের আবহ চলছে। পশ্চিম ত্রিপুরা আসনে 19 এপ্রিল লোকসভা নির্বাচন সাঙ্গ হয়ে গেছে এবং 26 এপ্রিল পূর্ব আসনে লোকসভা নির্বাচন রয়েছে। স্যার প্রথমেই যে বিষয়টা জানতে চাইবো, রাজ্যের প্রতিটা কোনায় কোনায় আপনি গেছেন, মানুষের সাথে কথা বলেছেন। পশ্চিম ত্রিপুরা আসনে যে লোকসভা নির্বাচনটা হয়েছে সেই নিরিখে আপনার কি মতামত, বা পূর্ব ত্রিপুরা আসনে যে নির্বাচন হতে চলেছে সুষ্ঠুভাবে হবে কিনা কি বলবেন? প্রথমে একটা ভুল তথ্য আপনি দিয়েছেন, এটা আমি সংশোধন করে দিচ্ছি। আমি 25 বছরের মুখ্যমন্ত্রী ছিলাম না, 20 বছর। 20 বছর 5 বছর বিরোধী দলের নেতা ছিলাম। এটা আপনার দোষ না, আমি সংশোধন করে দিলাম। যেহেতু আমার সামনেই বলা হচ্ছে, এটা আমারই দায়িত্ব সংশোধন করে দেওয়া। 19 তারিখের যে ভোট নিয়ে বললেন, 19 তারিখের ভোটকে বিচ্ছিন্ন করে দেখছি না আমরা। 18 বিধানসভা নির্বাচনের পর বিজেপি ত্রিপুরায় সরকার যে গঠন করলো, তারপর থেকে 23 বিধানসভা নির্বাচন পর্যন্ত ত্রিপুরায় প্রকৃত অর্থে কোনো নির্বাচন হয়নি। পঞ্চায়েত, নগর, এডিসি, লোকসভা এবং বিধানসভা, এরকম একটা জায়গায় দাঁড়িয়ে 24 লোকসভা নির্বাচন আমাদের মনে হয়েছিল যে অতীতের এই ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে জনগণের মধ্যে বিজেপি সরকার সম্পর্কে যে প্রতিক্রিয়া, বিরূপ মনোভাব এবং ঘৃণা, যার প্রতিফলন ঘটেছে 23 বিধানসভা নির্বাচন। ওরা তো 51 থেকে 39 চলে এসছে ভোট, এবং 39 ভোট রিয়েল ভোট না, তাতে 15 থেকে 17 ভাগ ফলস ভোটিং, অন্যের ভোট জবরদস্তি করে তাদের যারা মোস্তান বাহিনী, মাসলম্যান, তারা ভোট দিয়ে দিয়েছে। এটা বাদ দিলে পরে কিন্তু বিজেপির ভোট 22 থেকে 23 বেশি না। তাতে আমাদের ধারণা হয়েছিল হয়তো এর থেকে তারা কিছু শিক্ষা নেবে। এভাবে গণতন্ত্র সংহারের দিকটা যে মানুষ ভালো চোখে নেয় না, এর থেকে হয়তো লোকসভা নির্বাচনে তারা ইতিবাচক কিছু ভূমিকা নিতে পারে। কিন্তু এটা দেয়নি তারা। পোলিং এজেন্ট বিরোধী দলের ঢুকতে দেয়নি, ঢুকলেও বসতে দেয়নি, বসলেও বেশিক্ষণ থাকতে দেয়নি। 10:30 থেকে 11টার মধ্যে আশিস বাবুর 80 থেকে 85 ভাগ পুলিং এজেন্টকে বের করে দিয়েছে। সময় বাড়তে বাড়তে যখন শেষের দিকে গেছে, আশিস বাবুই বলেছেন এটা 90 ভাগ ছাড়িয়ে গেছে। 23 বিধানসভা নির্বাচনে যে সমস্ত আসনগুলোতে, যেই বুথ এলাকায় বিজেপি প্রার্থীরা কম ভোট পেয়েছে, বিরোধীরা বেশি ভোট পেয়েছে, সেই জায়গাগুলিতে প্রকাশ্য প্রচার শেষ হওয়ার পর একদিকে যেমন প্রবেবল পোলিং এজেন্টদের থ্রেট করা, অন্যদিকে সেই এলাকার ভোটারদের থ্রেট করা, ভোট দিতে যাবেন না। কোনো কোনো জায়গায় আগাম খাবার প্যাকেট দিয়ে এসছে, বলছে কালকেও বেরোবেন না, খাবার শেষ হয়ে গেলে খবর পেলে আমরা সে দিয়ে যাব, কিন্তু বাড়ির বাইরে যাওয়া যাবে না। এরপরেও যারা ভোট দিতে গেছেন লাইন থেকে ছুড়ে ফেলে দিয়েছেন, ফিরিয়ে দিয়েছেন, দৈহিকভাবে আক্রমণ করেছে, তাদের ভোট তারা দেওয়ার চেষ্টা করেছে। এবং মানে সময় যত গড়িয়েছে ততই দেখা যাচ্ছে ছাপ্পা ভোটের তীব্রতা বেড়েছে। ইলেকশন কমিশনের কাছে আশিস বাবু এবং 7 রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন রতন দাস প্রার্থী ছিলেন, তারা সহ ইন্ডিয়া মঞ্চের ত্রিপুরার যে কমিটি, তাদের নেতৃত্ব ইলেকশন কমিশন, আপনার পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সির যিনি রিটার্নিং অফিসার, বিধানসভা কেন্দ্রের যিনি রিটার্নিং অফিসার, আলাদা আলাদা করে তাদের সঙ্গে কথা বলে এসছেন
কি হচ্ছে? এটা এটা প্রহসন হচ্ছে, এটা প্রত্যাশিত না। এত বক্তৃতা করলেন, এত প্রতিশ্রুতি দিলেন, না আমাদের একটু সময় দিন, আরো কয়েক ঘন্টা আছে, দেখি আমরা কি করতে পারি। কিছুই করে কাঠপুতুলের মতো। এই নির্বাচন কমিশনের উপর আমাদের দেশে একটা সার্ভে হয়েছিল আজ থেকে দিন 7 আগে, তথ্য বেরিয়েছে, আমি দেখেছি, একটা জাতীয় ইংরেজি দৈনিকে আমি পড়ছিলাম। তাদেরকে প্রশ্ন করার পর জবাবে 100 জনের মধ্যে প্রায় 52 থেকে 56 জন তারা বলেছেন এই নির্বাচন কমিশনের উপর আমাদের কোনো বিশ্বাস নাই, আস্থা নাই, এরা নিরপেক্ষ না। তারপরে প্রশ্ন করেছিল ইভিএম মেশিন নিয়ে আপনাদের কি বক্তব্য? 48% বলেছে ইভিএম মেশিনে ঠিক ঠিক ভোট হিসাব রক্ষিত হয় না, শাসক দলকে সাহায্য করার জন্য চেষ্টা হয়। এবং তারা যখন এই অভিযোগ করছে তার 2 দিন পরে দেখলাম কেরালাতে একটা মক পুলিং হচ্ছে। মক পুলিংয়ে গিয়ে দেখা যাচ্ছে যে কোনো সিম্বলের টিপ দিলেই এটা পদ্মফুল উঠে যাচ্ছে। পত্রিকায় বেরিয়েছে এটা, এবং কেরালা থেকে অভিযোগ জানিয়েছে ইলেকশন কমিশন। তাহলে মেশিনের মতো কোথায় কি জারিজুরি করছে, মানুষের মধ্যে যে সন্দেহ তৈরি হয়েছে। হ্যাঁ, ইউরোপ মহাদেশের এতগুলি রাষ্ট্র, তারা একসময় ব্যালট থেকে ইভিএম এ গেছিল, ইভিএম প্রত্যাহার করে আবার ব্যালটে ফিরে এসছে। ভারতবর্ষের মানুষ তা চাইছেন, আপত্তি কোথায়? আরএসএস বিজেপি ছাড়া বাকি সব দলই তো বলছে ব্যালটে ফিরে যাও, করছে না তো। ইলেকশন কমিশন শুনছে না তো। কাজেই ইলেকশন কমিশন তো এমনিতেই যে পদ্ধতিতে এখন বাছাই করা হয়, বাছাই করার পদ্ধতিটার মধ্য দিয়েই তো ইলেকশন কমিশনকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দলের বগলে নিয়ে গেছেন। ফলে এদের সম্পর্কে যে সন্দেহগুলি মানে তৈরি হয়েছে, এগুলো অমূলক বলে মনে করার কোনো কারণ নেই। ফলে ত্রিপুরায় এ যাবৎ এই 19 তারিখের ভোট পর্যন্ত যা চলে আসছে 18-র পর থেকে এই ধারা অব্যাহত রয়েছে, এবং ত্রিপুরাকে ল্যাবরেটরি হিসেবে বাছাই করে সারা ভারতবর্ষে এটা ছড়িয়ে দেওয়ার জন্য এখানে পরীক্ষা নিরীক্ষা করছে বিজেপি। এটার বিরুদ্ধেই তো সারা দেশে আওয়াজ উঠেছে, এদেরকে পরাস্ত করো, সংবিধান রক্ষা করো, গণতন্ত্র রক্ষা করো, ধর্মনিরপেক্ষতার মতাদর্শ রক্ষা করো, না হলে দেশ সর্বনাশ হয়ে যাবে। স্যার, আমরা দেখতে পেয়েছি যে গুজরাটের সুরাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন বিজেপির প্রার্থী জয়ী ঘোষিত হয়েছেন। কংগ্রেসের যিনি মনোনয়নপত্র দাখিল করেছিলেন সেই দাখিল করা পত্র প্রত্যাহার করে দেওয়া হয়েছে এবং বাকিরাও সেই জায়গা থেকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে গেছেন। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? না, কংগ্রেসের প্রার্থী তার মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। তার মনোনয়নপত্রে যারা সমর্থন করে স্বাক্ষর করেছেন, ওখানকার ইলেকশন কমিশনের প্রতিনিধিরা রিটার্নিং অফিসারের অফিস থেকে বলেছে এগুলো প্রকৃত স্বাক্ষর না, জাল স্বাক্ষর, কোনো পরীক্ষা ছাড়া, প্রমাণ ছাড়া তারাই বাতিল করে দিচ্ছে। ওনার আগে বিজেপি প্রার্থী, কংগ্রেস প্রার্থীর মাঝামাঝি আরো 3-4 জন এরকম ছোট ছোট দলের প্রার্থী বা ইন্ডিপেন্ডেন্ট ছিলেন, ওগুলো ইতিমধ্যে প্রত্যাহার করে নিয়েছে। এগুলো প্রত্যাহার করে নেওয়ার পর তারপরে তার উপর আক্রমণটা কেন্দ্রীভূত হয়। পত্রিকা পড়ে আমি যা দেখেছি তাতে গিয়ে দেখা গেল যে সেখানে স্বাক্ষর ঠিক হয়নি, প্রকৃত লোকের স্বাক্ষর না, এই বলে তার মনোনয়নপত্র বাতিল করেছে। তারা চ্যালেঞ্জ করেছেন এবং ইলেকশন কমিশনকে বলেছে এই ভোট বন্ধ করো। এই তো বিজেপি এই জায়গায় যাচ্ছে। আমাদের ত্রিপুরায় দেখেছি এটা করেছে তারা, পঞ্চায়েতের ভোটে, নগরের ভোটে। কেমন না, এখন তারা লোকসভার ভোটে শুরু করেছেন। এটা শক্তি নয়, এটা দুর্বলতার লক্ষ্য। এটাই মানে ফেসিবাদী ভাবনার প্রতিফলন, একদলীয় স্বৈরশাসন কায়েম করার অপপ্রয়াস, এটা বুঝতে হবে। কিন্তু এই করে তারা বেশি দূর যেতে পারবে না। সার্বিক চিত্র যদি আমরা লক্ষ্য করি, ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে যে নির্বাচনী বন্ড রয়েছে সেটা নিয়ে একটা আলোড়ন তৈরি হয়েছে এবং এমনও উক্তি মানে করা হয়েছে যে এটা গোটা বিশ্ব জুড়ে এর চাইতে বড় দুর্নীতি হতে পারে না। এত বড় ঘটনার খোলসা হওয়ার পরেও বিজেপি দৃঢ়ভাবে বলছে যে 400 পার করবে। কিভাবে? এটা হতাশা থেকে বলছে। কে বলছেন? প্রধানমন্ত্রী বলছেন, বারবার বলছেন, পার্লামেন্টের ভেতর, পার্লামেন্টের বাইরে এখনো বলছেন, কোনো কোনো সময় চুপ করে যাচ্ছে। কেন বলছেন? পুলওয়ামার ঘটনা না ঘটলে 19-এর নির্বাচনে বিজেপি হেরে যেত,
পুলওয়ামার ঘটনা আমি বিস্তৃত যাচ্ছি না, মানুষ জানে। তারপর থেকে যতগুলি বিধানসভার নির্বাচন হয়েছে, লোকসভার উপনির্বাচন হয়েছে, বিভিন্ন রাজ্যের যে আরবান বডিজের যে ইলেকশনগুলো হয়েছে, তাতে বিজেপি প্রত্যাশা মতো ফল পায়নি। যেখানে জেতার কথা হেরে গেছে। এতে তারা বুঝতে পারছে জনগণের মধ্যে তাদের ভিত্তিটা দুর্বল হতে শুরু হয়েছে, নড়বড়ে হয়ে যাচ্ছে। একই তো লোক, প্রধানমন্ত্রী, তিনি তো সব জায়গায় প্রচার করছেন, একটাই তো মুখ, জেল্লায় টান ধরেছে। নানাভাবে ভাবমূর্তি তৈরির চেষ্টা, বিশ্বগুরু থেকে আরম্ভ করে রামের প্রাণ প্রতিষ্ঠা পর্যন্ত তিনি করেছেন, কিছু বাকি নাই আর। কেমন তো এত সুবিধা হচ্ছে না। এর মধ্যে নতুন করে যুক্ত হয়েছে ইলেকশন বন্ড। এবং আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, পার্লামেন্টের ভেতর, পার্লামেন্টের বাইরে অন্যান্য দলের সাথে প্রতিবাদ করেছে, সুপ্রিম কোর্টে মামলা করেছে। আমাদের জেনারেল সেক্রেটারি সীতারাম ইয়েচুরি সময় নিয়েছে আমাদের সুপ্রিম কোর্ট এটা শুনানি শেষ করতে, কিন্তু আলটিমেটলি গেভ দি ভার্ডিক্ট যে ইয়েস, এটা সংবিধান বিরোধী, এটা হতে পারে না, বাতিল করেছেন। এবং নানা টানাপোড়েনের পরেও শেষ পর্যন্ত তথ্যাদি পাবলিকলি পাবলিসাইজ করেছেন। 500 পৃষ্ঠার উপর কাগজ, এগুলো তথ্যাদি সংগ্রহ করে দেখা গেল এই ইলেকশন বন্ডের মাধ্যমে যে টাকা এসছে অধিকাংশ কালো টাকা সাদা করেছে। এবং এর মধ্যে ঔষধের যারা 2 নম্বরই ব্যবসায়ী, তাদের টাকা বেশি। এবং তাদের যে কোম্পানির নামে টাকা জমা দিয়েছে, তাদের যে বাৎসরিক হিসেব, ব্যালেন্স শিট, জানা ইনকাম প্লাস তার থেকে বেশি টাকা আপনার ইলেকশন বন্ডের মাধ্যমে তারা কিনছেন। কোথেকে টাকা পাচ্ছেন? আসলে এটা তাদের টাকা না অন্যরা তাদের মাধ্যমে টাকা দিয়ে কালো টাকা সাদা করছেন এবং বিজেপিকে খুশি করছেন? এবং যাই টাকা এসছে তাতে দেখা গেছে 48 থেকে 52% টাকা বিজেপির তহবিলে গেছে। এই টাকা দিয়েই এরা এমপি কেনা বেচা করে, বিধায়ক কেনা বেচা করে, হারলেও সরকার তৈরি করে। কেমন না? এটা চলছে, প্রহসন হচ্ছে। তো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এখন এই যে আপনার বর্তমান যিনি অর্থমন্ত্রী, তিনি একজন অর্থনীতিবিদ, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি। তার হাজবেন্ড তিনি একজন অর্থনীতিবিদ, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি। সেই ভদ্রলোক তিনি বলছেন এটা শুধু ভারতবর্ষে না, পৃথিবীতে সবচেয়ে বড় ঘোটালা, সবচেয়ে বড় দুর্নীতি। ঠিকই তো। এইভাবে একটা কালো আইন তৈরি করে সংবিধানের গায়ে পিঠ ঠেকিয়ে শাসক দল এই দুর্নীতির স্বর্গরাজ্য তৈরি করেছে ভোট বৈতরণী পার হওয়ার জন্য। পৃথিবীর আর কোথাও এরকম দৃষ্টান্ত নাই। ঠিকই বলেছেন। এবং বিজেপিও তার প্রতিবাদ করতে পারছে না। বিজেপি উল্টো এই যে সিদ্ধান্তটা নিল সুপ্রিম কোর্ট, এটা রিভিউ করার জন্য দাবি করেছে। 600-র উপর অ্যাডভোকেট, তাদের দলীয় সমর্থক, তাদের দিয়ে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের কাছে চিঠি পাঠিয়ে তার উপর পাল্টা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছে। 21 থেকে 22 জন রিটায়ার্ড জাজেস বিজেপির সমর্থক, আরএসএস এর সমর্থক হবে। নাহলে তোমাদের এ নিয়ে মাথা ব্যথা থাকে। তারা বলছেন এই সব ব্যাপারে বিচার ব্যবস্থার নাক গলানো ঠিক না। আরে বলছো কি তুমি? সংবিধানের অপব্যবহার, অগণতান্ত্রিক, স্বৈরাচারী, দুর্নীতি রাষ্ট্র, সরকার তারা ডাইরেক্টলি করছে, অভিযোগ হয়েছে, মামলা গেছে। তাতে বরং আমাদের বিচার ব্যবস্থা সম্পর্কে অভিযোগ দেরি করছেন কেন? তারপরে তারা সঠিক রায় দিয়েছেন, প্রত্যেকে দুহাত তুলে সমর্থন করেছেন। আর তোমরা এটার বিরোধিতা করছো। সব ব্যাপারে নাক গলাবে না। মানুষ কখন কোর্টে যায়? সরকারের কাছে, প্রশাসনের কাছে। অন্যায়ের যখন বিচার পায় না, প্রতিবাদ করলেও যখন কেউ শোনে না, তখনই তো শেষ বিচারের জায়গা হচ্ছে বিচারালয়। আর সেই বিচারালয়ের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। এটা কিসের লক্ষ্য? শাসক দলের দুর্বলতার লক্ষ্য। কেমন না? কাজেই এই যে 400 বলছে, 103-এর যে ভোট হলো 19 তারিখ, তাতেই তো হিসাব করে অনেকে দেখিয়ে দিচ্ছেন এটা কোনো রাজনৈতিক দলের নেতারা না, যারা রাজনীতির বিশ্লেষক তারাই বলছেন। আমি গত 3 দিন 4 দিন যাবত দেখছিলাম
19-এর নির্বাচনে এই আসনগুলিতে প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপি যত আসনে জয়যুক্ত হয়েছিলেন, এবার এই আসনগুলোতে গতবারের তুলনায় আসন বিজেপির কমবে। উল্টো দিক থেকে ইন্ডিয়া ব্লকের বিভিন্ন দল যারা এই আসনগুলোতে এবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন তারা বিজেপির চাইতে বেশি আসন পাবে। তার মানে মর্নিং শোজ দি ডে, এটা শুরু হলো। 7 বার ভোট হবে, 1 জুন শেষ হবে, কেমন না? তার মানে পরাজয়ের বাজনা বাজতে শুরু করেছে। আমরা যদি প্রতিটা বিষয় আরো একবার খতিয়ে দেখি ভালো করে, তাহলে দেখা যাচ্ছে যে মোটামুটি ভাবে এবারের লোকসভা নির্বাচনে তাহলে কেন্দ্র থেকে মোদী সরকার সরে যাচ্ছে বা ইন্ডিয়া জোট সরকার গঠন করতে পারে এই সম্ভাবনাটাই বেশি। কিন্তু এত সহজে কি মোদী সরকার সরে যাবে? অবশ্যই নয়। সেই জায়গায় অবশ্যই জায়গাটা ধরে রাখার একটা চেষ্টা থাকবে। সেই জায়গায় দাঁড়িয়ে ভোটারদের অবশ্যই এখানে সচেতন হয়ে এবং অনেকটা চিন্তা ভাবনা করে প্রার্থীদেরকে ভোট দিতে হবে। সেই বিষয়ে যদি বলি, তাহলে সামনে আমাদের ত্রিপুরায় পূর্ব আসনে নির্বাচন রয়েছে। ভোটারদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য থাকবে? না, আপনি এখানে একটা খুব রেলিভেন্ট প্রশ্ন তুলেছেন যে নরেন্দ্র মোদী, বিজেপি, আরএসএস তারা কি মানে প্রকৃত অর্থে হেরে যাওয়ার আগে হার স্বীকার করবেন? তারা কি ছেড়ে দেবেন? খুব রেলিভেন্ট প্রশ্ন করেছেন। এরা শেষ চেষ্টা করবে। এরা কি করবে না কেউ জানে না। পুলওয়ামার ঘটনা বললাম তো, রাজ্যপালই বলেছেন। আমি এগুলো বিস্তৃত যাচ্ছি না। কাজেই আমি দেখলাম এই যে প্রধানমন্ত্রী রাজস্থানে বক্তৃতা করতে গিয়ে এটা কুৎসিত মন্তব্য করে প্রধান বিরোধী দলের বিরুদ্ধে অপপ্রচার উপস্থিত করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, এবং তার ভিত্তিটা হচ্ছে ধর্মান্ধ দৃষ্টিভঙ্গি। প্রধানমন্ত্রী তার কাছ থেকে তো এটা প্রত্যাশিত না, কিন্তু নরেন্দ্র মোদীর কাছে এখন মনে হচ্ছে সবই প্রত্যাশিত। বলে হোয়াট ইউ হ্যাভ সেড, যেটা আপনি বললেন এটার মধ্যে প্রাসঙ্গিকতা আছে ক্ষমতায় টিকে থাকার জন্য, এবং এটাই ইতিহাসের অভিজ্ঞতা। কেমন ধনিক বণিকদের স্বার্থের রক্ষকরা ক্ষমতায় টিকে থাকবার জন্যে তারা অভাবনীয় পদক্ষেপ নিতেও কসুর করে না। কিন্তু মানুষ যদি চোখ কান খোলা রাখে, সচেতন থাকে, সব জিনিসকে প্রতিহত করে মানুষ এগিয়ে যেতে পারে। তো আমাদের দেশে আমরা যেটা দেখেছি, যখন শাসন ক্ষমতায় থেকে যারা ক্ষমতার অপব্যবহার করছে, জনবিরোধী ভূমিকা নিচ্ছে, তাদেরকে ক্ষমতাচ্যুত করবার জন্য বিরোধীরা যখন ব্যাপক অংশে একটা জায়গায় আসে, তারা তাদেরকে পরাস্ত করে ক্ষমতার থেকে হটিয়ে নতুন সরকার তৈরি করতে তারা পেরেছেন। নাহলে মোরারজি দেশাই প্রধানমন্ত্রী হতেন না, ভিপি সিং প্রধানমন্ত্রী হতেন না, এইচডি দেবগৌড়া প্রধানমন্ত্রী হতেন না, চন্দ্রশেখর প্রধানমন্ত্রী হতেন না, আইকে গুজরাল প্রধানমন্ত্রী হতেন না, এমনকি ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী হতেন না। জাস্ট রেফারেন্স আমি দিলাম। তাহলে পিপুল ক্যান ডু। বলে যেটা আপনি বললেন যে 19 তারিখ তো আমাদের এখানে যা ভোট হয়েছে, এটা তো ভোট না, প্রহসন। এটা কন্টিনিউটি মেনটেন করছে বিজেপি নির্লজ্জের মতো। তাহলে এর থেকে এই 26-এ যে ভোটটা হবে, এটা কি হবে? এখন 103টা কেন্দ্রে যে ভোট হলো, তাতে কিন্তু আমাদের ত্রিপুরার মতো এই অভিযোগ অন্য জায়গায় কেউ তুলেননি। একমাত্র তামিলনাড়ুতে কোয়েম্বাটুর লোকসভা কেন্দ্র বাদ দিলে পর। আর আমরা এখানে বলেছি এটা বাতিল করো, নতুন করে ভোট করো, প্রকৃত ভোটাররা যাতে ভোট দিতে পারে তা নিশ্চিত করো, গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনো। সঠিক। এই পরিস্থিতিতে চোখ কান খোলা রেখে বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে না পারলে পর দেশকে রক্ষা করা যাবে না। দেশকে রক্ষা করা মানে কি? সংবিধান রক্ষা করা। সংবিধান রক্ষা করা মানে কি? গণতন্ত্র রক্ষা করা। সংবিধান রক্ষা মানে হচ্ছে ধর্ম নিরপেক্ষতার যে মতাদর্শ, যা দেশের ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে মানুষের ঐক্য, সংহতি, সার্বভৌমত্বকে রক্ষা করা। এই দুটো হাত ধরাধরি করে চলতে না পারলে পর যতই সম্পদ থাকুক, কাজে লাগিয়ে এগুলো যাবে না। এটাই আমাদের সংবিধানের মূল কথাবার্তা। কাজেই এই সমস্ত দিক চিন্তা ভাবনার মধ্যে রেখে এদের পরাস্ত করতে হবে। পরাজয় করা সম্ভব। আমাদের এখানেই তো প্রমাণ হয়েছে 23-এর নির্বাচনে 51 থেকে 39-এ টেনে নিয়ে এসছে মানুষ 5 বছরের ব্যবধানে। 39 ভোটও সবটা ভোট না, 15 থেকে 17 ভাগ ফলস ভোট। অন্যের ভোট জোর করে তাদের মাসলম্যানরা দিয়েছে। এটা বাদ দিলে পরে তাদের ভোট 20 থেকে 22-এর বেশি না। দিস ইজ পসিবল। এবং তারা জানে, এই কারণেই
আস্থা হারিয়ে তারা এই লোকসভা নির্বাচনে এই কাণ্ডটা করেছে। তারা 26 তারিখ এটা করার চেষ্টা করতে পারে, কিন্তু ঘুরতে গিয়ে যা দেখেছে, পশ্চিম আসনের অভিজ্ঞতা যখন মানুষের কাছে যাচ্ছে, আমরা যখন তুলে ধরছি, মানুষের যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে মুখাবয়ব, তার মধ্যে যে তার প্রতিক্রিয়া, প্রচন্ড একটা প্রতিরোধী মানসিকতা লক্ষ্য করেছি আমরা ট্রাইবাল নন ট্রাইবাল উভয় অংশের মধ্যে। ফলে আমরা আশাবাদী। আমরা তো 19 তারিখও দেখেছি, এই এত কিছুর মধ্যেও মোকাবেলা করে, মুখোমুখি হয়ে প্রতিরোধ করে মানুষ তো একটা অংশ ভোট দিয়েছেন, তাদেরকে আমরা সেলাম জানাই, অভিনন্দন জানাই, কেমন না? কাজেই 26-এর নির্বাচনও ত্রিপুরাতে আমাদের বিশ্বাস দিনে দিনে অভিজ্ঞতার মধ্য দিয়ে মানুষের চেতনা সমৃদ্ধ হয়, এবং এটাই জীবনের শ্রেষ্ঠ শিক্ষক। এর প্রেক্ষাপটে 26-এর ভোটে পূর্ব আসনে আমাদের যা মনে হচ্ছে যে এটা ইতিবাচক সদর্থক ভূমিকা নিয়ে ভোটাররা নিজের ভোট নিজে প্রয়োগ করার জন্য আসবেন, এবং সেই ভোট বিজেপির বিরুদ্ধে যাবে। এবং সারা দেশের যে পরিস্থিতি, যেটা আপনি বলছিলেন, পরিমণ্ডলটা এরকমই। না হলে পরে প্রধানমন্ত্রী যে রাজস্থানের বক্তৃতার কথা বললাম, এই ধরনের কথাবার্তা এইভাবে তো বলতে পারেন না। ঠিক আছে, অনেকগুলো আরো প্রশ্ন ছিল, কিন্তু সময়ের কিছু অবশ্যই আজকে আর না, পরে আবার হবে। অবশ্যই কিছু গণ্ডি রয়েছে, সেটা বের করা যাবে না। তো আমরা লোকসভা নির্বাচনের দিকেই একেবারে আমাদের নজর রয়েছে। গোটা এটা সম্পূর্ণ দেশের ভবিষ্যৎ নির্বাচন হবে এই নির্বাচনের মধ্যে দিয়ে। তো গণদেবতারা কি রায় দেবেন? আরো 6টি পর্যায়ে ভোট হওয়া বাকি রয়েছে। তো যেটা বোঝা যাবে সেটা বোঝা যাবে ঠিক জুনের 4 তারিখেই। তার আগে হয়তো কিছুই বলা সম্ভব নয়। অসংখ্য ধন্যবাদ স্যার, আজকে অনেকটা সময় দেওয়ার জন্য আমাদেরকে। তো এই লোকসভা নির্বাচন সংক্রান্ত অন্যান্য আপডেটস গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন খবরের প্রতিবাদ। নমস্কার। থ্যাংক ইউ।